প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। পতিত জমি চাষযোগ্য, মাটির উর্বরতা বাড়ানোর উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পতিত জমি চিহ্নিত করে সেগুলিকে আবাদের আওতায় আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধান চালের দাম। এবারও বড় 36 ও সেদ্ধ চাল 49 টাকা নির্ধারণ, দাম না বাড়ায় কৃষকের অসন্তোষ। সারের দাম বেশি, তেলের দাম বেশি, এটা কেমন করে আমাদের পোষাবে? এখন তাদের দিয়ে দেখা যায় কিছুই থাকে না, কেন এটা আমাদের লাভ কি হবে? আমরা কি বাঁচবো? মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প কারখানা, উৎপাদন ধসের শঙ্কায় ক্রয়াদেশ চলে যাচ্ছে অন্য দেশে। সোলার প্যানেল আমদানিতে কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রামে হামলা সংঘর্ষের প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ, গুপ্ত রাজনীতি রুখে দেওয়ার হুঁশিয়ারি। ক্যাম্পাসে ফ্যাসিবাদী চর্চা প্রতিহতের ঘোষণা ছাত্র শিবিরের। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি, সংসদে মতবিরোধ নিরসনের আহ্বান মির্জা ফখরুলের। দলের রাজনীতি সরকারে বিলীনের ধারণা নাকচ। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে শঙ্কিত 11 দল, সংকট সমাধানে বিএনপিকে এগিয়ে আসার আহ্বান। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারকে আলোচনায় বসার পরামর্শ। এবং একদিকে সংলাপের আহ্বান, আরেকদিকে দমন নীতি। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। হরমুজে অবরোধ না তুলে আলোচনায় নারাজ তেহরান, দুটি জাহাজ জব্দ করল আইআরজিসি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেছেন। পতিত জমি চাষযোগ্য করতে নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরে সরকার প্রধান বলেছেন, খাল খননের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ মাসেই এলজিআরডির অধীনে থাকা 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রনীতির মূল দর্শন সবার আগে বাংলাদেশ। ঘূর্ণিঝড় আয়লা, সিডর, বন্যা, কালবৈশাখী সহ সব প্রাকৃতিক দুর্যোগে মূল আঘাত আসে কৃষিতে। নিঃস্ব হন কৃষক, ক্ষতি হয় উৎপাদনে। সরকার গঠনের পর কৃষি খাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করছে বিএনপি সরকার। ইতিমধ্যে শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ। মাননীয় সদস্যবৃন্দ, বুধবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে কৃষি উৎপাদন বাড়াতে কৃষক কার্ড বিতরণ শুরু হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 10টি সেবার এই কার্ড পাবেন 2,75,00,000 কৃষক। দেশের খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা, যন্ত্রপাতিতে ভর্তুকি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাআল্লাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। পররাষ্ট্র নীতিতে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মান রক্ষার কথা জানান প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর স্বাস্থ্যসেবা বাড়াতে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। জানান, দ্রুত সময়ের মধ্যে 2 কোটি শিশুকে দেওয়া হবে হামের ভ্যাকসিন। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে কোনোটি 5 তলা, কোনোটি 8 তলা, এরকম প্রায় 200টি বিল্ডিং আছে। আমরা বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো আমরা স্বাস্থ্য
মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি। ইউনিসেফ আমাদেরকে হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়ে দেয়, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত সারের ডিলার পরিবর্তনে চিফ হুইপের দাবির প্রতি সমর্থন জানান সংসদ নেতা। বিষয়টিকে ওয়েলকাম করে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবারও 36 টাকা কেজিতে বোরো ধান কিনবে সরকার। সিদ্ধ চাল 49, আতপ 48 টাকা। ধান সংগ্রহ শুরু হচ্ছে 3রা মে, আর 15 মে থেকে শুরু হবে চাল সংগ্রহ। উৎপাদন খরচ বাড়ার পরও দাম না বাড়ানোয় অসন্তুষ্ট কৃষক। মাঠে মাঠে সোনালী ধান, বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে পাকা আধা পাকা ধানের শীষ। হাওর সহ বিভিন্ন স্থানে মাঠ থেকে ফসল তোলা শুরু করেছেন কৃষক। চলতি বোরো মৌসুমে 18.5 লাখ টন খাদ্যশস্য কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারও ধান, চাল ও গমের দাম অপরিবর্তিত। কেজি প্রতি 36 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 49 টাকা দরে 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 48 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল ও 36 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন গম কিনবে সরকার। বোরো ধান কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছে। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, আতপ চালের 48 টাকা কেজি প্রতি। গমের ক্রয় মূল্য নির্ধারণ করেছে 36 টাকা। যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। মন্ত্রী আরও জানান, 3রা মে থেকে ধান আর 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে G2G পদ্ধতিতে গম ক্রয় প্রক্রিয়াধীন। মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। ইউএসএ থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে খুশি নন কৃষকরা। বলছেন, বেশি দামে ডিজেল সহ চাষাবাদের উপকরণ কেনার পরও দাম না বাড়ানো হতাশাজনক। সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের কামলার দাম বেশি। এটা কেমন করে আমাদের পোষাবে? কন ন্যায্য দামটা না পায় আমরা কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছি। এটা আমাদের লাভ কি হবে? আমরা কি বাঁচবো? দ্রুত দাম বাড়িয়ে নির্ধারণের দাবি জানান ধান চাষিরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটে অন্য দেশে চলে যাচ্ছে তৈরি পোশাকের ক্রয়াদেশ। এমন দাবি করে নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। এনবিআর-এর প্রাক বাজেট আলোচনায় ব্যবসার খরচ বাড়ায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর্পোরেট কর হার কমানোর দাবি জানিয়েছেন তারা। জুলাইয়ে প্রবৃদ্ধির পর অর্থ বছরের টানা 8 মাসে নেতিবাচক ধারায় দেশের রপ্তানি আয়। এর মধ্যে রপ্তানি বেশি কমে গেছে মার্চে। ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ 5 খাতেই। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় জুলাই আগস্টের ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে, তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে। সোলার প্যানেল, উইন্ড প্যানেল, এগুলোর জন্য যে একটা ব্যাপার আছে, এগুলোতে আপনারা যদি একটু হেল্প করতে পারেন। ঢাকা চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে বেড়ে গেছে ব্যবসার খরচ। তাই নতুন করে করের বোঝা না বাড়িয়ে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আলটিমেটলি টাকাটা কাটা হয়, কিন্তু এটা কারো পকেটে যায় বা কোনো কোম্পানির পকেটে থাকে, কিন্তু সেটা এনবিআর-এর হিসাবেও যায় না। আর আমরাও যেহেতু তার আমার ক্লায়েন্ট, আমি আসলে ছেড়েও আসতে পারি না। রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস দিলেও আপাতত কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স কমানোর জন্য বলবেন না, দেশকে যদি আমরা সঠিক রাস্তায় রাখতে চাই তাহলে আমাদের রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। অর্থনীতি সচল রাখতে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও কমপ্লায়েন্স করদাতাদের প্রতিশ্রুতি দেন এনবিআর প্রধান। এটা আপনি 2-4-5 বছর হলেই তো হয়। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। জমিনে বিরোধের জেরেই নওগাঁয় একই পরিবারের 4 জনকে হত্যা। জিজ্ঞাসাবাদে ভাগ্নে সহ 3 জনের স্বীকারোক্তি। অভিযুক্তের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি।
রাজপথ ছেড়ে সংসদে আলোচনা করে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, দলীয় রাজনীতি সরকারে বিলীন হওয়ার ধারণা একেবারেই ঠিক নয়। ইমরুল আহসানের রিপোর্ট। নির্বাচিত মাননীয় সদস্য, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদে আলোচনার কথা বলছে বিএনপি। বাংলাদেশের পলিটিক্যাল কালচার মানে হচ্ছে রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ এটা আরেক ধরনের, আমি মনে করি, চাপ সৃষ্টি করা, ফর নাথিং চাপ সৃষ্টি করা। আমরা যেটা চাই, সিরিয়াসলি চাই, যেখানে একটা ডেমোক্রেটিক কালচার গড়ে উঠুক, এবং সেই জন্যে রাস্তায় না নেমে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো শেষ করি, পার্লামেন্টেই শেষ করি, তাহলে সেটা অনেক ফলপ্রসূ হবে। আমরা তো সেই প্রস্তাব বারবার দিয়েছি যে আসেন আমরা পার্লামেন্টে বসেই আলোচনাগুলো সর্ট আউট করি। পলিটিক্যাল লিডার্সরা এই একটা জায়গায় যদি একমত হয় যে আমরা যা কিছু করবো পার্লামেন্টের মধ্যে করবো, লেট দেম শাউট দেয়ার, লেট দেম ওয়াক আউট, অথবা ওখানে চিৎকার চেঁচামেচি করুক, কিন্তু রাস্তায় যাব না, তাহলে হয় কি আপনার একটা কালচার ধীরে ধীরে গড়ে উঠবে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কোনো কর্মসূচি দেবে না তাদের দল। রাস্তায় আমরা কোনো কর্মসূচি দেবো না। বড়জোর যেটা করতে পারি সেটা হচ্ছে যে পাবলিক পারসেপশন ক্লিয়ার করার জন্য আমরা হয়তো সিম্পোজিয়াম, সেমিনার এগুলো বাড়িয়ে দিতে পারি, এবং জনগণের সঙ্গে যখন কথা বলা হবে তখন সেগুলো করতে পারি। আর মানুষকে বোকা মনে করতে কোনো কারণ নেই, মানুষ খুব ভালো বোঝে। আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, মানুষ ঠিকই দেখবে যে আমাদেরকে ভোট দেবে না নেক্সট ইলেকশনে। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়ছে না, তবে তা মানতে নারাজ মহাসচিব। আমি এটা বিশ্বাস করি না। আমরা সরকারে আসার পর থেকে আমাদের দলের তো কাজ হচ্ছে, আমরা তো চেষ্টা করছি যে দলকে কীভাবে সুসংহত করা যায়, তাহলে কীভাবে সারা দেশের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে কীভাবে, সবখানে দল আমাদের আছে। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে, আরও সক্রিয় করতে হবে, আরও শক্তিশালী করতে হবে, সেটা তো আমাদের করতেই হবে। সংগঠন গতিশীল করতে মন্ত্রিসভার বাইরে থাকা নেতাদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় তা বলে দেবে। এটা তো আপনার প্রয়োজনই বলে দেবে সেটা, এবং যারা রাজনীতি করতে চান তাদের কর্মকাণ্ডেই সেটা আসবে। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া সংকট বিএনপিকেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করতে সরকারকে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত গণভোট বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা। উপস্থিত ছিলেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আলোচনায় জামায়াত সেক্রেটারি বলেন, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদের বাকি বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। 5 কোটির কাছে 3 কোটি পরাজিত, আপনার নোট অফ ডিসেন্ট গণভোটে টেকেনি, তাহলে আপনাকে কি করতে হবে? এই গণরায়ের প্রতি সুবিচার করতে গেলে, সম্মান জানাতে গেলে, যে ব্যালটে ভোটে আপনি হাতে দিয়েছেন ওই ব্যালটের বর্ণিত সংস্কারগুলো আপনাকে মানতে হবে। জ্বালানি ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের কড়া সমালোচনা করেন নেতারা। বিরোধী দলকে সঙ্গে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনায় বসার আহ্বান গোলাম পরোয়ারের। জ্বালানি সংকটের দেশ শেষ হয়ে যাচ্ছে, পার্লামেন্টে জ্বালানি মন্ত্রী বলেন না তেলের কোনো অভাব নেই, আবার পেট্রোল পাম্পে তো লম্বা লম্বা লাইন। অনুষ্ঠানে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন কোনো দল বা ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য নয়, বরং এতে জনগণেরই স্বার্থ রক্ষা হবে। যখন যে সরকার আসে সে যেন অন্যের উপর অন্যায় করতে না পারে, এটাই হলো তার মূল লক্ষ্য। কারণ যারা ক্ষমতায় আসে তারা মনে করে তাদের বাপের দিনের সম্পত্তি। গণভোটের সব বিষয় বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের নেতারা। সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। হামলা সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র দল। গুপ্ত রাজনীতি রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। ক্যাম্পাসে ফ্যাসিবাদী চর্চা প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। এদিকে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বন্ধ রয়েছে কলেজের সব ধরনের ক্লাস, পরীক্ষা। সহযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্রদল। মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষের দায়ীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বলেন, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির চেষ্টা হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে। গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে দেব। এর আগে সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আহত ছাত্র শিবির কর্মীদের খোঁজ নিতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম। পুরনো কায়দায় ফেসিবাদ ফিরলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। আগের ফেসিবাদী কাঠামোর রাজনীতি একটা দল ফিরে নেওয়ার চেষ্টা করছে। যারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চাইবে, ক্যাম্পাসে যারা দখলদারিত্ব করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে সিটি কলেজ ক্যাম্পাসে। বুধবার বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। সংঘর্ষের ঘটনা তদন্ত সহ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, আমাদের অভিযান চলছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার দেয়ালে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। চট্টগ্রামে কাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আশাবাদী শন টেইট। নাহিদ রানার উপর পূর্ণ আস্থা পেস বোলিং কোচের। জমিনীয় বিরোধের জেরে নওগাঁয় শিশুসহ 4 খুন ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে নিহত হাবিবুরের ভাগ্নে সবুজ সহ 3 জন। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিদের প্রাথমিক স্বীকারোক্তির বিষয়ে জানানো হয়। ঘটনায় আটক রয়েছেন মোট 6 জন। দায় স্বীকার করেছে ভাগ্নে সবুজ সহ 3 জন। এই ঘটনা জানাজানি হবার পরেই ফুঁসে ওঠে এলাকাবাসী। সবুজের বাড়ি গিয়ে আগুন দেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মঙ্গলবার রাতে হাবিবুর, তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করা হয়। দেখছেন সন্ধ্যার সময়। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র তৈরি সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজে অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। প্রণালীতে একদিনে 3টি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে IRGC। 2টি জাহাজ জব্দের দাবিও করেছে বাহিনীটি। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হবে 2 দল। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বেলা 11টায়। গতকাল চট্টগ্রাম পৌঁছে বিশ্রামে কাটায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আজ সকালে মাঠের অনুশীলন শুরু করে মেহেদী মিরাজের দল। হেড কোচ ফিল সিমন্সের অধীনে মাঠে দীর্ঘ সময় ঘাম ঝরান ক্রিকেটাররা। নেটে ব্যাটিং করেন সৌম্য তানজিদরা। শেষ ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন তানজিম সাকিব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী। পতিত জমি চাষযোগ্য করার উদ্যোগ। এলজিআরডির 200 ভবন দেয়া হচ্ছে স্বাস্থ্যকে। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধান চালের দাম। এবারও বোরো 36 ও সেদ্ধ চাল 49 টাকা নির্ধারণ। সরকারিভাবে সংগ্রহ শুরু 3রা মে। দাম না বাড়ায় কৃষকের অসন্তোষ। এবং জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প কারখানা। উৎপাদন ধসের শঙ্কায় ক্রয় দেশ চলে যাচ্ছে অন্য দেশে। সোলার প্যানেল আমদানিতে কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মনির হুসাইন। ধন্যবাদ রাব্বি আপনাকে। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।